এই ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন একজন পাঠক। নিজের ও পরিবারের নিরাপত্তার কথা ভেবে তিনি তার আসল নাম প্রকাশ করতে চাননি। আমরা এখানে তার নাম ব্যবহার করেছি মাহিন চৌধুরী, পরিবর্তিত নাম। তার বর্ণনা অনুযায়ী ঘটনাগুলো সম্পূর্ণ সত্য এবং তার নিজের চোখে দেখা, নিজের জীবনে ঘটে যাওয়া অভিজ্ঞতা। আমার বয়স তখন খুব বেশি হলে ৮ কি ৯ বছর। এত অল্প বয়সের অনেক স্মৃতি আজ ঝাপসা, কিন্তু একটি স্মৃতি আছে যেটা কখনোই ফিকে হয়নি। মনে হয় সেই ভয়টা আমার মাথার ভেতরে কোথাও স্থায়ীভাবে গেঁথে গেছে, যেন সময়ের সঙ্গে সঙ্গে সেটার রং আরো গাঢ় হয়েছে। আমরা তখন থাকতাম শহরের একেবারে প্রান্তে, আধা গ্রাম আধা মফস্বল একটা এলাকায়। বাড়িটা ছিল একতলা, টিনের ছাউনি, চারপাশে ঝোপঝাড় আর পুরনো ফলের গাছ। বাড়ির পেছনের দিক দিয়ে একটা শুকনো খাল চলে গেছে, আর খালের ঠিক ওপারে ছিল একটা জায়গা, লোকজন যেটাকে কেউ কবরস্থান বলতো না, আবার স্বাভাবিক জমিও বলতো না। সেখানে একটা মাত্র পুরনো কবর ছিল, নামহীন, ফলকহীন, বছরের পর বছর ধরে একা পড়ে থাকা কবর। আমার বাবা তখন স্থানীয় একটি সরকারি দপ্তরে চাকরি করতেন, মা গৃহিণী। আমরা ৩ ভাই বোন, আমি সবার বড়। ছোটবেলায় পরিবারের সবাই আমাকে খুব আদর করত, কারণ আমি নাকি অল্পতেই অনেক কিছু বুঝতাম। কিন্তু ওই কবরটার ব্যাপারে আমি কখনো ভয় পেতাম না, জানি না কেন। বরং ওটা আমার কাছে একটা নীরব জায়গা মনে হতো, যেখানে বাতাসটা অন্যরকম। এক সন্ধ্যায় শীতের শুরুতে বাবা অফিস থেকে দেরিতে ফিরবেন বলে খবর পাঠালেন। মা আমাকে পাশের পাড়ায় আমার ফুফুর বাসা থেকে একটা ওষুধ এনে দিতে বললেন। তখন সন্ধ্যা নেমেছে, কিন্তু পুরো অন্ধকার হয়নি। আমি একাই বেরিয়ে পড়েছিলাম। ফিরতি পথে আমাকে সেই খালের পাশ দিয়ে আসতে হতো। রাস্তার আলো তখন ঠিক মতো জ্বলতো না। মাঝখানে একটা পুরনো বটগাছ ছিল, লোকজন বলতো ওই গাছটার নিচে সন্ধ্যার পর দাঁড়ানো ঠিক না। আমি হাসতাম এসব কথা শুনে। কিন্তু সেদিন ওই বটগাছ পার হতে আমার বুকের ভেতর হঠাৎ কেমন জানি মোচড় দিল। বাতাসটা থেমে গেল, চারপাশ এত নীরব হয়ে গেল যে নিজের নিঃশ্বাসের শব্দ কানে বাজতে লাগলো। আমি তখনই অনুভব করলাম আমি একা না। খালের দিক থেকে একটা অস্বাভাবিক শব্দ এলো। পানি নড়ার শব্দ নয়, পায়ের চলার শব্দও না, যেন কেউ মাটির উপর দিয়ে কিছু টেনে নিয়ে যাচ্ছে। আমি তাকাতে চাইনি, কিন্তু চোখ নিচ থেকেই সেদিকে চলে গেল। আমি যা দেখলাম সেটা কোনো স্বাভাবিক আকৃতি ছিল না। খালের ধারের মাটির ভেতর থেকে ধীরে ধীরে কিছু একটা উঠছিল। নিচের অংশটা মানুষের মতো, কিন্তু উপরের অংশটা যেন কুয়াশা আর ছায়ার মিশ্রণ। কোনো মুখ নেই, কোনো চোখ নেই, তবু আমি নিশ্চিত ছিলাম সে আমাকে দেখছে। আরো ভয়ঙ্কর ব্যাপার হলো সে হাঁটছিল না, ভাসছিল না, বরং মাটির সঙ্গে লেগে লেগে এগোচ্ছিল। আমার শরীর তখন কথা শোনে না, চিৎকার করতে চেয়েও পারিনি। মনে হচ্ছিল গলা কেউ চেপে ধরেছে। হঠাৎ করে আমার মাথার ভেতর একটা অনুভূতি ঢুকে পড়ল। এটা প্রথম দেখা না, যেন সে আমাকে আগে থেকেই চেনে। আমি কখন যে বসে পড়েছি, কখন চোখ বন্ধ করেছি, কিছুই মনে নেই। হুঁশ ফিরল অনেক পরে। কানে মানুষের কণ্ঠ, গ্রামের কয়েকজন লোক রাস্তা দিয়ে যাচ্ছিল। তারা আমাকে অচেতন অবস্থায় পেয়ে বাড়িতে পৌঁছে দেয়। সেদিন রাতে আমি সব বলেছিলাম আমার নানুকে। তিনি অনেকক্ষণ চুপ করেছিলেন, তারপর শুধু বলছিলেন, এই জিনিসগুলো চোখে দেখলে কথা বলা যায় না। মনে রাখিস, যা তোকে দেখে ফেলেছে তা একদিন আবার আসবেই, তবে ডাক না দিলে ক্ষতি করবে না। এরপর থেকে আমি আর ওই পথ ব্যবহার করতাম না। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ বড় হওয়ার পর, শহরে চলে যাওয়ার পর, এমনকি এখনো কখনো গভীর রাতে, কখনো একা থাকলে আমি সেই একই অনুভূতি পাই, যেন কেউ আমার অস্তিত্বের খুব কাছাকাছি এসে দাঁড়িয়েছে। ছুঁয়েও ছুঁয়েছে, কিন্তু দেখা দেয়নি। আমি জানি সে এখনো আছে, আর আমি জানি এটা কোনো গল্প না, এটা আমার জীবন। শহরে আসার পর প্রথম কয়েক বছর সবকিছু স্বাভাবিকই ছিল। পড়াশোনা শেষ করে চাকরিতে ঢুকলাম, একাই একটা ছোট বাসা নিলাম। তখন ভাবতাম ছোটবেলার ওই ঘটনাগুলো হয়তো বয়সের ভয়, কল্পনা, সবই মস্তিষ্কের ভুল। কিন্তু সময় যত গড়াতে লাগলো, ততই বুঝলাম কিছু স্মৃতি কেবল স্মৃতি হয়ে থাকে না, কিছু স্মৃতি আপনাকে অনুসরণ করে। শুরুটা খুব সাধারণ ছিল। কয়েকবার এমন হয়েছে, রাতে ঘুমাতে যাওয়ার আগে ওয়াশরুমের কল ভালো করে বন্ধ করে এসেছি, নিশ্চিত হয়ে এসেছি। কিন্তু মাঝরাতে হঠাৎ পানির শব্দে ঘুম ভেঙে গেছে। উঠে গিয়ে দেখি কল খোলা, পানি পড়ছে।
প্রথম দিকে ভেবেছি হয়তো আমারই ভুল, কিন্তু একই ঘটনা বারবার ঘটতে থাকলে ভুলের সুযোগ আর থাকে না। এরপর শুরু হলো লাইট নিয়ে। রুমের লাইট নিজে নিজে জ্বলে উঠছে, আবার নিভে যাচ্ছে। সুইচে কোনো সমস্যা নেই, ইলেকট্রিক লাইনেরও কোনো ত্রুটি ধরা পড়েনি। তবু গভীর রাতে নিস্তব্ধতার মধ্যে হঠাৎ করে লাইট অফ অন হওয়ার সেই শব্দ, ক্লিক, আমার বুকের ভেতর কাঁপন ধরিয়ে দিত। মনে হতো কেউ যেন ইচ্ছে করে আমাকে জানিয়ে দিচ্ছে আমি এখানে আছি। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা ঘটতো আমার বিছানায়। অফিস থেকে ফিরে আমি সবসময় বিছানা গুছিয়ে রাখতাম। সকালে যেভাবে রেখে যেতাম, সন্ধ্যায় ফিরে এসে অনেক সময় দেখতাম বিছানার চাদর এলোমেলো, এমন এলোমেলো যেমন একজন মানুষ শুয়ে উঠে গেলে হয়। বালিশ একটু বসে গেছে, চাদরের মাঝখানে চাপ পড়া দাগ। প্রথম দিন নিজের চোখে বিশ্বাস করতে পারিনি। দ্বিতীয় দিন ভেবেছি হয়তো ক্লান্তিতে ভুলে দেখছে, কিন্তু এক রাতে অফিস থেকে একটু দেরিতে ফিরে দরজা খুলেই যা দেখলাম, তাতে শরীর ঠান্ডা হয়ে গেল। বিছানাটা এমনভাবে বসেছিল যেন কেউ সবে উঠে গেছে। আমি সেই রাতে আলো জ্বালিয়ে বসেছিলাম অনেকক্ষণ, ঘুমানোর সাহস হয়নি। এরপর একদিন রাত প্রায় 11টার দিকে অফিস থেকে ফিরেছি। বাসায় ঢুকেই কেমন একটা ভারী ভাব টের পেলাম। বাতাস যেন ভারী, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল ঘরের ভেতর আমি একা নই। হঠাৎ করে পেছন থেকে খুব হালকা একটা শব্দ পেলাম। ঠিক শব্দ না, যেন কেউ খুব কাছ থেকে নিঃশ্বাস ফেলেছে। আমি ঘুরে তাকাইনি, কেন জানি মনে হচ্ছিল তাকালে আর নিজেকে সামলাতে পারবো না। ভয় তখন আর কেবল আমার মধ্যেই সীমাবদ্ধ রইল না। আরেকদিন দুপুরবেলা মা পাকঘরে রান্না করছিলেন। সেদিন বাসায় আমি ছিলাম না। মা একা ছিলেন। রান্না শেষ করে তিনি গোসল করার জন্য ওয়াশরুমে যান। সবকিছু স্বাভাবিকভাবেই ছিল। চুলা নিবানো, পাতিল নামানো, সব নিজের হাতে করে গেছেন। কিছুক্ষণ পর হঠাৎ করে পাকঘর দিক থেকে একটা বিকট আওয়াজ হয়। এমন আওয়াজ যেন কেউ ইচ্ছে করে সবকিছু একসঙ্গে ছুঁড়ে ফেলেছে। গোসল সেরে মা তাড়াতাড়ি বেরিয়ে আসেন। পাকঘরে ঢুকে যা দেখেন তাতে তার শরীর অবশ হয়ে আসে। ভাত, 2 প্রকারের তরকারি আর শাক সব মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। চুলার আশেপাশে জল গড়িয়ে পড়েছে। মা নিশ্চিত ছিলেন তিনি কোনো পাতিল উল্টো দেননি। গরুর মাংস রান্না করেছিলেন একটি বড় পাতিলে, কিন্তু পাতিলের ঢাকনা খুলে দেখেন ভেতরে কোনো মাংসই নেই, এক টুকরোও না। শুধু ঝোল পড়ে আছে, যেন কখনো সেখানে মাংস ছিলই না। মা তখন এই অস্বাভাবিক বিষয়টা বোঝার চেষ্টা করেছেন। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে তিনি অনুভব করেন পেছন থেকে কেউ একজন সজোরে তার পিঠে থাপ্পড় মেরেছে। এটা কোনো হালকা ধাক্কা ছিল না, এমন জোরে আঘাত যেন কাউকে ফেলে দেওয়ার জন্যই মারা হয়েছে। কিছু বোঝার আগে মা সামনে ঝুঁকে মাটিতে লুটিয়ে পড়েন। পড়ে যাওয়ার সময় টেবিলের ধারালো কর্নারে তার মাথা সজোরে আঘাত লাগে। কপাল ফেটে যায়। মুহূর্তের মধ্যেই রক্ত ঝরতে থাকে। পাশের ফ্ল্যাটে আমাদের পাশাপাশি আরেকটা পরিবার থাকতো। বিকট শব্দ আর কিছু ভাঙার আওয়াজ শুনে পাশের ফ্ল্যাটের আন্টি দৌড়ে এসে দরজায় নক করেন। দরজা ভেতর থেকে চাপানো ছিল। অনেক ডাকাডাকির পর দরজা খুলতে তিনি যা দেখেন, মা মেঝেতে পড়ে আছেন, কপালে বেয়ে রক্ত গড়ছে, শরীর নিস্তেজ। সেই দৃশ্য দেখে উনি চিৎকার করে ওঠেন। পরে মা জ্ঞান ফিরে পেলেও একটা কথাই বারবার বলছিলেন, আমারে কেউ মারছে, আমি একা ছিলাম না। ডাক্তাররা এটাকে দুর্ঘটনা বলেছিলেন, কিন্তু আমরা জানতাম এটা দুর্ঘটনা ছিল না। কারণ যে সত্তা আমার শৈশবে আমাকে কবরের ধারে থামিয়ে দিয়েছিল, সে তখন আর শুধু উপস্থিতি জানান দিচ্ছিল না, সে এখন ছুঁয়ে ফেলেছিল, আঘাত করছিল, আমাদের পরিবারের ভেতরে নিজের অধিকার দেখাচ্ছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, সে এখনো থামেনি। ধন্যবাদ সবাইকে।